তোমাদের কমেন্টসের মধ্যে ৩-৪টা প্রশ্ন বারে বারে উঠে এসেছে। তোমরা আমাদের ব্যাপারে কিছু জানতে চেয়েছো, মানে আমাদের ডেইলি লাইফের বাইরেও তোমরা আমাদের বিষয়ে জানতে চেয়েছো। ৫টা কোশ্চেন আমরা ধরেছি যেটা মানে খুব রিপিটেডলি এসেছে। তোমাদের চ্যানেলের নাম ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ পড়লো কি করে? তোমরা কি ভবিষ্যতে ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার কথা ভাবছো? তোমাদের বিয়ের এত বছর হয়ে গেল, বেবি প্ল্যান করছো না কেন? ভেরি কমন কোশ্চেন। সার্ভিস লেনের ট্রাফিক, মেন রোডের ট্রাফিক, কোনো দিকেই কোনো রক্ষা নেই। এই হচ্ছে ব্যাঙ্গালোরের সেই ফেমাস ট্রাফিক সিচুয়েশন। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কেমন আছি? ট্রাফিকের মধ্যে আটকে রয়েছি, এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না। অফিস থেকে জাস্ট বেরোলাম, এখন বাজে 6:15। উইকেন্ডের জন্য অপেক্ষা করছি। পেছনে ট্রাফিকের অবস্থা দেখাই, মানে দেখতেই পাচ্ছ, আলাদা করে আর একবার তো দেখিয়ে দিলাম এই যে ট্রাফিক। তো ব্যাঙ্গালোর ট্রাফিক নিয়ে আর বেশি কিছু বলবো না, বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। তোমরা সুন্দর সুন্দর নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছো। কুইক রাইড এসে পড়বে 10-15 মিনিটের মধ্যে হোপফুলি, তারপরে বাড়ি পৌঁছাই, তারপরে কথা হবে তোমাদের সাথে। এই গাড়ির প্যাপের মাঝখানে আর কথা বলতে চাই না। বাড়ি ঢুকতে ঢুকতে সেই 7:30টাই বেজে গেল। যতই ভাবি একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু ট্রাফিক সেটা অ্যালাউ করে না। কিন্তু ঠিক আছে, আজকে 8টার যে বাজে না, এটাই রক্ষা। সার্জাপুর রোডের উপর এতটা ট্রাফিক ছিল যে আমাদের উল্টো ঘুরে HSR হয়ে তারপরে হার্লু রোডে ঢুকতে হয়েছে। এরকমই সিচুয়েশন। এনিওয়ে, আর কান্নাকাটি করে কাজ নেই, এখন যাই ফ্রেশ হই। আজকে রিনিয়া মেসেজ করলো একটু আগে যে ডিমার্টে যেতে হবে। তো কখন যাই কি জানি। ডিমার্ট আজকে দেখলাম, এখন আসার সময় দেখলাম একটু বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। উইকডে তো, উইকডের মধ্যে হয়তো এই সময়টা ভিড় হবেও না, 7:30 বাজে। আর একটু লেট করলে হয়তো বেশি ভিড় হয়ে যেতে পারে। দেখি দেরি করে যাবে নাকি এখনই বেরিয়ে যাবে। বাড়ি ঢুকতে ঢুকতেই দেখি যে দরজা খোলা, ঘরে কেউ নেই। হঠাৎ করে তারপরে কানে আওয়াজ পেলো যে ভাইয়ের কোথাও থেকে আওয়াজ আসছে। দেখি বারান্দার মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, কিন্তু রিনিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটু পরে ভাই বলছে যে কি এখনো ও আসে নেই, ও কখন আসবে। আমি বললাম আরে এসে পড়ার তো কথা, কারণ আমার মাথায় ছিল যে ঠিক আছে নেই যখন, হয়তো ওয়াক করতে চলে গেছে, কারণ 7:30 বাজে, এটা আবার ওয়াকের টাইম। তারপরে ফোন করলাম, ফোন করে যখন খোঁজ নিলাম তখন জানতে পারলাম যে ম্যাডাম অফিস থেকে সোজা চলে গেছে অর্পিতার বাড়িতে, ওখানে বসে আড্ডা দিচ্ছে। ওয়াকে যাবে করে তো মনে হচ্ছে না, তবে আমাদের ওই যে ডিমার্ট যাওয়ার আছে, ফোন করে দিয়েছি, হয়তো চলে আসবে আধা ঘন্টার মধ্যে। তবে এই যে রান্নাবান্নার এখন আজকে চাপ নেই, কারণ রান্নাবান্না করা আছে। তোমাদের 2 দিন আগে বলেছিলাম যে একটা কুক আমরা দেখছি, তো ফাইনালাইজ করিনি এখনো। তবে ভাবলাম যে এই মাসটা কিছুটা দিন আছে, টেস্ট করে দেখি। রান্নাবান্না মোটামুটি ভালোই করছে। 3 দিন হলো, শনিবারে এসেছে, রবিবারে আসেনি, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার, আজকে 3rd ডে। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না কিরকম করছে যেটা বললাম, মোটামুটি ভালোই করছে, মন্দ না। সব থেকে বড় কথা হচ্ছে অফিস থেকে আসার পর এই যে কি রান্না হবে, রান্না করতে হবে, কিচেনে ঢুকতে হবে, এই চাপটা থাকছে না। তবে অনেক কিছু নিয়ে আমাদের রিজার্ভেশনস আছে। এক হচ্ছে এই যে রোববার করে ও আসবে না বলেছে, রোববারে নাকি কিছুতেই আসে না, ও আসবেও না। রোববার দিন করে প্রতিটা রোববার আর ছুটি, তার বাদে মাসে আরো একটা এক্সট্রা দিন ছুটি নেবে। তো 5 দিন তো এমনিতেই হয়ে গেল। ঠিক আছে, সেটা নিয়ে আমাদের 5 দিন ছুটি নিচ্ছে, সেটা নিয়ে চাপ নেই। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যেন স্যাটারডে সানডেটা আসে, কারণ স্যাটারডে সানডেটাই একটা দিন থাকি যেটা আমাদের বাড়িতে থাকার মতো হয়, একটু রেস্ট পাই। তো সেই দিন যদি না আসে তখন আমাদেরই আবার কিচেনে ঢুকতে হবে, সেটাই একটা চিন্তা। করে নিই, আমাদের ভালোও লাগে রান্না করতে, কিন্তু যখন কুক রাখছি তো সেই জিনিসটা যেন একটু সুবিধা হয়ে যায়, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কোনো এক্সট্রা কাজ করবে না। কথা হচ্ছে যে ও 3টাই আইটেম করবে, 3টা আইটেমের মধ্যে 2 রকমের তরকারি, আর সেটার মধ্যে ভাত হতে পারে, ডাল হতে পারে। যদি ভাত করে ডাল করবে না, ডাল করলে ভাত করবে না। তো এটা একটা ব্যাপার হচ্ছে, ভাত রুটি কিছুই করবে না। তো এটা নিয়েও আমরা চিন্তা করছি। আর ওই হিসাবে না কস্টটা খুব বেশি, প্লাস এডিশনাল কোনো টাস্কই করে না। মানে 2 দিন ধরে যে আমরা রান্না করছি দেখছি, তরকারিগুলো রান্নাবান্না করে না, বাটিতেও ঢালে না, কোনো এক্সট্রা বাসন টাসন ধুয়ে যায় না, স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে যায় না। তো এগুলো নিয়ে একটু কথা চলছে। যদি পোষায় তাহলে রাখা হবে, যদি না পোষায় তাহলে টাটা বাই বাই হয়ে যাবে মাসের শেষে। তবে সত্যি এটা একটা রিল্যাক্সড ব্যাপার যে অফিস থেকে আসার পর রান্না বান্না নিয়ে চিন্তা করতে হয় না। রিনি আসুক, তারপরে দেখি ডিমার্ট যাওয়ার আছে। তো এগুলো নিয়ে অনেক কিছু আমরা আরও কুকটুক দেখছি। যদি কিছু ফাইনাল হয় জানাবো, আমরাও জানবো, তোমাদেরও জানাবো। ফাইনালি কি যাবে না? চলো। তুমি আবার কি মুছামুছি করছো?
রান্না করে গেছে, স্ল্যাবটা পর্যন্ত মুছে যায়। ওই এক্সট্রা কিচ্ছু কাজ করে না, একটা কিছু এক্সট্রা করে না। তো ওকে ও মানে এত টাকা শুধু কি দুই পদ রান্না করার জন্য? হাতাখুন্তি নাড়ানো। হাতা খুন্তিগুলো তো ধুয়ে যায় না। না, এটা নাকি এখানে কোনো কুকি করে না। কে বলেছে কোনো কুক করে না? রিয়াদের বাড়িতে করে না? রিয়াদের তো ওরা তো বলেই রাখে কোনো কুকি হয়েছে। করে না অ্যাকচুয়ালি, তো অর্পিতা আমাকে বলেছে, বাট এট লিস্ট যে জায়গাটা করছো সেই জায়গাটা তো মুছবে। আমি এক্সপেক্ট করছি না যে ঠিক আছে বাসন মাজবে বা কিছু, ওকে ভুলে যাও, বাট এট লিস্ট সবজিও টবজিও কিছু কেটে দিয়ে যাবে না, ও মশলা পর্যন্ত গুঁড়া করে না একটা। আজকে আমি জোর করে আগে থেকে রেখে গেছিলাম, তাই করেছে গরম মশলাটা, বাট আমি জানি না কবে করবে আর কবে করবে না। জানি না, আমি আরো লোক দেখবো, আমার পোষাচ্ছে না, রিমোরও পোষাচ্ছে না। রান্না ঠিক আছে, রান্নার কোয়ালিটি নিয়ে কিছু বলতে পারবো না, মানে ওকে অনেক এর থেকে বাজে খাবার মানুষে বানায়, বা এটা খাওয়া যাচ্ছে, কিন্তু একটাও এক্সট্রা কিছু করবে না, এর তো বিশাল ঝামেলা। হ্যাঁ, ভাত করলে ডাল করবে না, ডাল করলে ভাত করবে না, এই তো মানে আমার তো সবথেকে রাগের মান্থলি 4টে উইক অফ, ঠিক আছে, সানডে করে উইক অফ প্লাস একটা হলিডেও অফ নেবে, মানে আমার যেদিনকে দরকার সেদিনকেই নেই। না না, তুমি অন্য দেখো, অন্য খোঁজ করো, আমিও দেখছি, গ্রুপে দিয়ে দিয়েছি, সোসাইটির গ্রুপে আবার দিয়ে দিয়েছি, দেখি কি বলে। না, এই সোসাইটিতে একটু বেশি সবার, আরে মানুষগুলো বেশি বেশি করে, তুলো করে রাখে। এখন তো যাচ্ছি ডি-মার্টে, আর বাইরে বেশ ভালো হাওয়াও চলছে। একটা ইয়ে করবে না, সুপারমার্কেট, এই বাবা, কেপিএন সুপারমার্কেট। মানুষের কোন দোকান ছেড়ে কোন দোকানে দৌড়াবে বলো তো? কেপিএন এ আবার ওই যে কেপিএন এ হচ্ছে হলো ওই ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এগুলো ভালো পাওয়া যায়। আচ্ছা, একটা সবজির দোকান আমাদের খুব দরকার এখানে, ভালো সবজি, নট অর্গানিক এক্সোটিক, নরমাল সবজির দোকান খুব দরকার। ওইটা এটা কেপিএন এ এখানে 3-4টা দোকান এই আশেপাশের মধ্যেই খুলেছে। তো কেপিএন এ আবার সবজি ওগুলো ভালো থাকে, আবার পাওয়া গেলেই ভালো। প্রতিটা বিলে 5 to 10% মতো ডিসকাউন্ট। ওয়াও, কিন্তু সবজি ভালো পাওয়া যায় ভাই, এখানে বহুত প্রবলেম সবজির। আমরা আর এখানে ব্যানার করে যে লাগিয়েছিল অ্যাক্সিস ব্যাংক খুলবে, এগুলো সব কি খুলে দিল কি আবার সব বন্ধ? ওয়ার্ক স্টুডিও কি জানি কি করে এখানে। স্ন্যাক্সের আর শেষ নেই আজকে, আমার তো ডাবল টাইম স্ন্যাক্স হয়ে গেল। আমি অর্পিতা বাড়ি থেকে চপ খেয়ে এসেছি, তবে এখানে ফুচকাটা আমি খাবো না, থাক তুমি খাও, আমি তো খেয়েছি কতগুলো সুখা। খুব ভালো এখানে ফুচকাটা পাওয়া যায়, আগের দিন আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। মুচমুচে একদম বড় বড়, একদম কলকাতার মতো বড় বড় ফুচকা। কলকাতা বলো না, ওয়েস্ট বেঙ্গলের মতো সবখানেই, ওয়েস্ট বেঙ্গলের সবখানেই ফুচকা ভালো আমার মনে হয়। একটা খাই, এটাতে লঙ্কা গুঁড়ো দেবা, এইটা খাবো। সবগুলোতেই লঙ্কা গুঁড়ো। আমি যার সাথে অফিস যাই, মোস্টলি যার কুইক রাইডেই যাই, বলতে পারো তো পাড়ারই লোক না, একই এরিয়ার মধ্যে থাকি, ওই জন্য একই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তো এই আমাদের ওদিকে পাড়ার মতো লোক, তো পাড়ার দোকানের একটা আলোচনা তো হয়। তো পাড়ার দোকান হিসেবে উনিও বলছিলেন যে এই উইকেন্ডে উনিও এসেছিলেন ডি-মার্টে, নট টু বিগ নট টু স্মল, সেটা ট্রু, খুব একটা বড় না খুব একটা ছোট না, বাট দরকারের জিনিস সবই পাওয়া যায়। আর আমরা হ্যাপি, কারণ এখান থেকে আমরা চালটা কিনি। কিন্তু এখানে ননভেজ সেকশন নেই। ঠিক আছে, এখানে পরিষ্কার লেখা আছে ফটোগ্রাফি এন্ড ভিডিও শুটিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু আমরা তো সবসময়ই করি। কবে খেয়েছি? আমি কোনোদিনও খাইনি এখন পর্যন্ত, আমার তো মনে পড়ছে না কোনোদিনও বকা খেয়েছি করে। চালটা উঠাও, পিঙ্ক ব্যাগ 5 না 10? ডি-মার্টের কাউন্টারে এখন দাঁড়িয়ে আছি, জিনিস কিনতে যতটা না সময় লেগেছে, কাউন্টারে এসে আটকানো কেন জানো? কারণ কি এখানে নেটওয়ার্ক কাজ করছে না, মানুষে দাঁড়িয়ে রয়েছে, ইউপিআই কাজ করছে না, রাস্তায় দাঁড়িয়ে গিয়ে চেক করছে তাও হচ্ছে না। পিছনে যেহেতু সেন্ট্রাল জেল আছে তাই নাকি এখানে নেটওয়ার্কের প্রবলেম, যেটা এত দূরে নেই। তারপরে কিছু কিছু আইটেমস আছে যেগুলোতে বারকোডই এখনো বসানো হয়নি, এটা আগের দিন আমরা ফেস করেছি, যার জন্য আজকে আমাদের আসা, না হলে আমাদের আগের দিনই কাজটা হয়ে যায়। ওই পিছনে কাউন্টারে দেখো কত জিনিস রাখা, অনেকেরই অনেক কিছু আইটেম এখানে বিডিংয়ে করতে এসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ কি এখনো বারকোড লাগানো হয়নি, সিস্টেমটা এখনো রেডি হয়নি, স্মুথ হয়নি। একটু পরে হয়তো স্টার্ট করতেই পারতো, আরও 4-5 দিন যদি সময় নিয়ে জিনিসটা রেডি হয়ে স্টার্ট করতো, আই থিঙ্ক অনেক বেটার হতো। এনিওয়েজ এখন তো দাঁড়িয়ে রয়েছি, বললাম না যতক্ষণ না জিনিস খুঁজতে লেগেছে তার থেকে বেশি এখানে দাঁড়ানো। আশেপাশে সব কাউন্টারে মানুষ আমাদের যারা পেছনে ছিল তারা জিনিস কিনে নিয়ে বেরিয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়ে আছি।
কিরম এক্সস্টেড লাগছে আমাকে দেখতে। ডিমার্ট থেকে এসে সত্যি খুব টায়ারিং হয়ে গেছে। এখন কিচেনে চলে এসেছি ভাত টাত বানাবো বলে, সব যেন এক্সস্টেড। সবাই খুব সুন্দর করে ভিডিও করে, আমি দেখেছি ইউটিউবে, বেশ সেজে গুজে কিচেনে আসে, সুন্দর করে রান্না করলো, দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু সামহাও আমি অনেক চেষ্টা করেও না সেই জিনিসটা করে উঠতে পারি না, কারণ কি সারাদিনের এত শিডিউল থাকে না, এদিক ওদিক দৌড়ানো, সব মিলিয়ে এই পার্টিকুলার পার্টটা যে একটু রেডি হয়ে কিচেনে তোমাদের সামনে আসবো সেটা আর সত্যি হয়ে ওঠে না। সেটার জন্য আমারও খুব খারাপ লাগে, কারণ ভিডিওতে অ্যাকচুয়ালিতে একটু প্রেজেন্টেবল না হলে নিজেরও তো দেখতে ভালো লাগে না, কিন্তু কি আর করি বলো, এভাবেই করতে হচ্ছে। দিস ইজ পার্ট অফ মাই লাইফ, দুই দিক ব্যালেন্স করে করে চলা। তাও তো এখন একটা হাউস হেল্প আছে যে কিনা রান্নাতে অনেকটা হেল্প করছে আমাদের, কিন্তু সেখানেও দেখছি একটু অসুবিধা। তো আমি এখন বানাবো ভাত আর রুটি, বাকি তো সমস্ত কিছু রেডি আছে, আজকে ভেজ, তাই জন্য খুব বেশি ঝামেলা নেই। তরকারি ডাল সবই রেডি করা আছে। এখন চলো রুটিটা বানিয়ে নিই, তখন ভাতটা তো আমার রেডি হয়েই যাবে। ডিনার করে উঠে ভাবছি যে তোমাদের সাথে আর কি শেয়ার করা যেতে পারে। আজকে তো সারাদিনে এরকম দেখানোর মতো কিছুই ছিল না, ব্লগটাই শুরুই হয়েছে মানে আধা বেলা চলে যাওয়ার পর। আর সেই খাওয়া দাওয়া অফিসে উইকডেতে যেটা হয়, আমরা অফিস থেকে আসার পর আর কিছুই থাকে না, সত্যি থাকে না। তাই ভাবলাম অনেক তোমাদের পুরনো কমেন্টস সব অনেক দিন ধরে ঘাটছিলাম, তবে আজকে কমেন্টস পড়বো না, আগেই ক্লিয়ার করে দিচ্ছি, আজকে কমেন্টস পড়বো না। তোমাদের কমেন্টসের মধ্যে 3-4টা প্রশ্ন বারে বারে উঠে এসেছে, মানে সেটা জাস্ট সিম্পল কমেন্টের মাধ্যমেই হোক বা প্রশ্নের মাধ্যমে হোক, তোমরা আমাদের ব্যাপারে কিছু জানতে চেয়েছো, মানে আমাদের ডেইলি লাইফের বাইরেও তোমরা আমাদের বিষয়ে জানতে চেয়েছো, সেটা জেনে আমাদের ভালো লাগছে যে হ্যাঁ তোমরা আমাদের লাইফের ব্যাপারে ইন্টারেস্টেড, আর সেগুলোকে অ্যাড্রেস করার তো সেই 4-5টা কোশ্চেন আমরা ধরেছি যেটা মানে খুব রিপিটেডলি এসেছে, তাই ভাবছি সেটারই আজকে উত্তর তোমাদের সাথে শেয়ার করি। তো বলো প্রথম প্রশ্নটা কি আছে? ফার্স্ট প্রশ্নটা হচ্ছে তোমাদের চ্যানেলের নাম ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ পড়লো কি করে? এই উত্তরটা রিমোই দেবে। ওকে ঠিক আছে, বেঙ্গালুরু বেঙ্গলিজ কি করে পড়লো, আই থিংক একটা লাইভে আমরা বলেছিলাম, তবে পুরো ডিটেলসে বলিনি, তাও বলে দিচ্ছি। পুরো চ্যানেলটা স্টার্টই হয় আমাদের বিয়ের 8টা দিয়ে, যখন আমাদের জাস্ট আশীর্বাদ হয়েছে, আশীর্বাদের ভিডিওটা আপলোড করার ছিল বেসিক্যালি সবার সাথে শেয়ার করার ছিল। এবার সবাই, কেউ আগরতলায় আছে, কেউ কলকাতায় আছে, কেউ শিলিগুড়িতে, মানে সবার সাথে কিভাবে এখন শেয়ার করা যায়, তখন মাথায় আসলো যে ঠিক আছে চলো ইউটিউব তো আছে, ইউটিউবে আপলোড করে দিই, ও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দেবো, এটাই হলো। তখন একটা ইউটিউবে আপলোড করার আগেই বলি, রিমোর অলরেডি একটা ইউটিউব চ্যানেল ছিল না, ক্যাফিনেটেড রয়, তো সেটা আগে থেকেই ছিল। না ওকে, না আমিও জ্যাক অফ অল ট্রেডস করে, জ্যাক অফ অল ট্রেডস করে আমি একটা চ্যানেল জাস্ট ক্রিয়েট করে রেখেছিলাম, কোনোদিনও কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ, তো ওই চ্যানেলটার মধ্যেই ভাবলাম যে চলো এটাকেই আপলোড করে দিই। তখন ফার্স্ট কেমন না জ্যাক অফ অল ট্রেডস, কারণ আমি অ্যাকচুয়ালি তো অনেক কিছু দেখেছো তোমরা, আমি মানে গান, নাচ, ড্রয়িং, রান্না বান্না সবই পছন্দ করি, তো তাই জ্যাক অফ অল ট্রেডস, কিন্তু কোনোটাতেই মানে একদম তো না, পারদর্শী কোনোটাতেই না, তো এই জন্য জ্যাক অফ অল ট্রেডস। এনিওয়ে এটা নিয়ে বেশি ঘাটাচ্ছি না, তবে ওই ভিডিওটা আপলোড হয়, তারপরে ভিডিওটা মানে শেয়ার করা হয় সবার সাথে। আমরা মধ্যে তখন ভিউজও কাউন্ট করতাম না, যে কিছু না, তখন এটা মাথাতেই ছিল না, বেসিক্যালি জাস্ট বিয়ের ভিডিওটা আপলোড করা, বিয়ের ভিডিওটা শেয়ার করা ছিল আশীর্বাদে, তারপরে বিয়ে হলো, বিয়ের ভিডিওটা আপলোড করা হলো, সবার সাথে শেয়ার করা হলো। তারপর 2021-এ যখন 2020-তে লকডাউনের সময়, তখন মা ওরা এখানে আসলো, আর মা তখন প্রচন্ড এসব ব্লগস প্রচুর দেখতো, মানে সারাক্ষণ দেখছি কারো না কারো ব্লগ চলেই যাচ্ছে, মা যখন আসলো ব্যাঙ্গালোরে, আমাদের সারাদিন ফোনের মধ্যে কি দেখে, এটা তো সিরিয়াল নয়, মানে আমাদের এসব ছিল না। আমি ইউটিউব মানে আমার জন্য ছিল গান, মুভি ট্রেলার্স, মুভিজ, এসবই ছিল। আমি ইউটিউবে এসব চ্যানেলস দেখতাম, যেমন ধরো বিউটি চ্যানেল গুলো থাকতো, যেখানে ডিফারেন্ট বিউটি টিপস হতো, বা নিউট্রিশন রিলেটেড থাকতো, ফিটনেস থাকতো। তো আমি ভাবতাম হ্যাঁ কিছু জানতে গেলে ইউটিউব আছে, তুমি খোলো, তুমি অনেক ইভেন ডিভাইসেস, ইলেকট্রনিক্স, এসবের রিভিউ আমরা পেতাম। তো এইগুলো নিয়ে শুরু হয়, তখন মা আমাদেরকে খুব বলে যে সবাই করছে তোরাও কর, সবাই করছে তোরাও কর। আমরা বললাম কি করব, মানে কি শেয়ার করবো, আমাদের মধ্যে লাইফে এমন কিছু ইয়ে নেই। তখন আমি লকডাউনের সময় খুব রান্না বান্না করতাম, তোমাদের এদিকে ছোট ছোট করে দেখি যদি ইমেজগুলো দিয়ে দিতে পারি, আমি মানে প্রচুর রান্না বান্না করতাম, একটু ফ্যান্সি করে। মা বললো রান্নাগুলোই দে, রেসিপিগুলোই আপলোড কর, এই করতে করতে তখন মার থেকে খুব এনকারেজমেন্ট পাওয়াতে আমি বললাম না ঠিক আছে, 2021-এ আফটার দ্য সেকেন্ড লকডাউন আমি বললাম না ঠিক আছে চলো আমি চ্যানেলটা শুরু করি।
তা আমি একটা তখন ওই জ্যাক অফ অল ট্রেডসটাকে নাম চেঞ্জ করে দিই ক্যাফেনেটেড রয় করেছি, কারণ আমি কফি খেতে খুব ভালোবাসতাম। তো জাস্ট আমি ব্লগ করব, কারণ রিনিকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, রিনি একদম মুখের উপর বলে দিয়েছিল আমাকে এইসবের মধ্যে একদম টানবে না, আমি ক্যামেরার সামনে এসে বকবক করতে পারবো না, আমি এগুলোর মধ্যে একদম ইন্টারেস্টেড নই। তো ওখান থেকে আমি নাম চেঞ্জ করে দিই ক্যাফেনেটেড রয় করি। 2021 থেকে 2022 একটা বছর আমার এই দি ক্যাফেনেটেড রয় নামেই চ্যানেল চলেছে। আর সেই চ্যানেলটা মানে সেই প্রথম দিকে আমার ভিডিওসগুলো যদি তোমরা দেখো, ওখানের মধ্যে ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্যাফেনেটেড রয় করে ইন্ট্রোডাকশন থাকবে। 2022-এ মে জুন মাসে, তখন মাঝখানে রিনি জব ট্রানজিশন করছিল, সেই জব ট্রানজিশনের মাঝখানে ওর 1-2 সপ্তাহ মনে হয় একটু গ্যাপ ছিল, মানে কিছু কিছু ভিডিওসে একটু একটু করে। তো আমি অবভিয়াসলি অ্যাজ আ পার্টনার যখন তোমার সামনে একজন কেউ ভিডিও করছে কিছুটা হয়ে যায়, মানে কতটা ইগনোর করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমার সামনে ক্যামেরা ধরে দেওয়া হতো, তো এটা বলো কেমন, ওটা বলো কি। তো আস্তে আস্তে তখন হয়তো আমি ইভেন জানি না, আমি কখনো কখনো লুকিয়ে লুকিয়ে চেষ্টাও করতাম ক্যামেরা ধরে কথা বলতে, তখন না এটা বোধহয় আমি পারবো না। ইভেন আমি বোধহয় শাড়ির ভিডিও করেছিলাম তারও আগে। হ্যাঁ, মানে ছোট ছোট শর্টস করতে আমাকে হেল্প করে, আমি ওকে জোর করতাম যে একটা করে দাও, একটা ভিডিও করে দাও, ঠিক আছে। তারপর ফাইনালি জুন, আই থিংক মে জুন মাসে, তখন ও জাস্ট মানে একটা জবের থেকে আরেকটা সুইচ করার সময় সপ্তাহ 10 দিনের একটা ব্রেক ছিল, হ্যাঁ একটা ওই গ্যাপ ছিল। তখন ও বললো যে ঠিক আছে চলো, আমি এখন ফ্রি আছি বাড়িতে, আমিও একটু করি, তুমি যখন অফিসে যাও তখন আমি ট্রাই করবো। তখন রিনি শুরু করলো, আর তার আগে আমি বেশ একটু ভিডিও দেখা স্টার্ট করলাম। আর রিনি যখন তখন ওর ভিডিওগুলো, তুমি আমাদের চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট রয়েছে রিনিস টেক ওভার করে, তখন আমি রিনিস টেক ওভার করি ওর করা ভিডিওসগুলো ওইটার মধ্যেই দেওয়া শুরু করলাম যে ঠিক আছে। হ্যাঁ, তো ওখান থেকে তারপরে যখন দেখলাম যে ও অ্যাক্টিভলি আস্তে আস্তে নিজের ইন্টারেস্টে পার্টিসিপেট করা শুরু করলো, তখন আমার মনে হলো যে শুধু দি ক্যাফেনেটেড রয় শুধু আমার এখন আর চ্যানেলটা থাকছে না, ইট হ্যাজ টু বি সামথিং মোর কোলাবোরেটিভ, যেখানের মধ্যে আমাদের দুজনেরই অ্যাসপেক্টটা আসে। তখন নাম অনেক চিন্তা করতে আমাদের মধ্যে এটাও ছিল যে ব্যাঙ্গালোরে আমরা আছি, একটা বাঙালি লাইফস্টাইল আমরা লিড করি, মানে ব্যাঙ্গালোর আর বাঙালি এই দুটো জিনিস নিয়ে আমরা অনেক নাম চিন্তা করছিলাম যে কি করে আমরা এই লাইফস্টাইল গুলো তুলে ধরতে পারি, যে ব্যাঙ্গালোরের মধ্যে থাকছি কি, আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে অনেক বছর ধরে আছি, হাউ ডু আই ব্রিং দিস আউট। তো এইসব ভাবতে ফাইনালি অনেক চিন্তা করার পরে নামটা আসে, বেঙ্গলুরু বেঙ্গলিজ গান থেকে আসে, না গানটা জাস্ট তারপরেই হয়েছে। তো আমরা তারপরে আমি আর অনেক ডিসকাস করেছি যে বেঙ্গলুরু বেঙ্গলিজ কেমন হয়, ব্যাঙ্গালোর ইন বেঙ্গল, মানে অনেক কিছু এরকম করে তো বেঙ্গলুরু বেঙ্গলিজ দেখলাম আমরা কোনো চ্যানেল এক্সিস্ট করে না, তো এই জন্য বেঙ্গালুরু আর বেঙ্গলিজ নামেই আমরা চ্যানেলটাকে জাস্ট চেঞ্জ করি। তার মাসখানিকের মধ্যে হঠাৎ করে একটা সাওয়ান দত্ত, এখানের মধ্যে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সাওয়ান দত্ত করে একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার, সে গান বানায়, দি মেট্রোনোম করে ওনার চ্যানেল, উনি একটা গান রিলিজ করলো, ওই গানের টাইটেলটাই ছিল বেঙ্গালুরু বেঙ্গলিজ, আর একটা শুটটা হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গলিজ বেঙ্গালুরু এরকম করে। আর তখন দেখে আমি বললাম ওকে দিস ইজ ডান, মানে এই নামটা আমাদের একদম ঠিক জায়গার মতো পড়েছে, এন্ড দ্যাট ইজ হাউ উই স্টার্টেড বেঙ্গালুরু বেঙ্গলিজ, এন্ড ইট হ্যাজ বিন লাইক 3 years now. এখন যখন আমাদেরকে রাস্তায় কেউ দেখে বিবি বেঙ্গালুরু বেঙ্গলিজ, আর আমরা হ্যাঁ এইটাই আমরা চেয়েছিলাম, এমন একটা নাম যেখানে মানুষ আমাদেরকে রিলেট করতে পারে। বাকি নামগুলো তো ছিল, কিন্তু দিস ইজ ওয়্যার পিপল ক্যান রিকগনাইজ আস। তো ওই বেঙ্গালুরু বেঙ্গলিজ বেসিক্যালি অন্তরা শুভজিৎ তখন বেঙ্গালুরু বেঙ্গলিজ হয়ে তোমাদের সামনে আসে। তো এটা ছিল কি করে আমাদের চ্যানেলের নাম বেঙ্গালুরু বেঙ্গলিজ। একটা বড় গল্প বলে ফেললাম, হোপফুলি তোমরা বোর হচ্ছে না। পরের প্রশ্নতে যাচ্ছি, তোমরা কি এবং কোথায় চাকরি করো? তুমি শুরু করো, তুমি কোথায় কি চাকরি করো? তো আমি বাই প্রফেশন নিউট্রিশনিস্ট, তোমরা এতদিনে জানো। কি বলতে গেলে যদি তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চাও, আমি বিএসসি এমএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, অ্যান্ড কারেন্টলি আমি টুইন হেলথ বলে একটা হেলথটেক কোম্পানিতে চাকরি করি অ্যাজ আ প্রোগ্রাম ম্যানেজার। অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার না প্রজেক্ট ম্যানেজার? মানে আমি জানি না, আমার অনেস্টলি আমি জানি না, এইজন্য আমি কনফার্ম করলাম। আমি এতদিন জানতাম যে প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, ওকে, সো থ্যাঙ্কস আই মিন ফর মাই নলেজ অ্যাজ ওয়েল। সো হ্যাঁ দ্যাটস, আর হ্যাঁ এখন অলমোস্ট আমার 7 years হচ্ছে ব্যাঙ্গালোরে। এখানে আমি কাজ করছি, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড কোম্পানি ইন ব্যাঙ্গালোর যেখানে আমি কাজ করছি। আই থিঙ্ক দ্যাট উড বি ফাইন। এর থেকে বেশি কিছু জানতে চাইলে আলাদা করে পিং করো। আমি কোথায় আর কি চাকরি করি? আচ্ছা, আমি
কারেন্টলি আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার জব করছি। আই হেড দ্য পারফরমেন্স মার্কেটিং অ্যাসপেক্ট। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পারফরমেন্স মার্কেটিং করে আলাদা একটা সেগমেন্ট হয়, যেখানের মধ্যে বেসিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে টাকাগুলো ডিজিটালি ইনভেস্ট করা হয় সেইটার থেকে কি ROI আসে সেটা আমার লুকআউট। আমি ওই পুরো সেগমেন্টটাকে আমি হেড করি। আমি কোথায় চাকরি করি? আমি কারেন্টলি একটা সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে জব করছি, ফর এ অর্গানাইজেশন, ফর এ বেসিক্যালি NGO। একটা NGOর জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে আমি এখন জব করছি। আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, বাই এডুকেশনাল কোয়ালিফিকেশন আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান্ড 4 বছর ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। ইঞ্জিনিয়ারিং পাস আউট করার পর 4 বছর চাকরিও করেছি বিভিন্ন ওদিকে কোম্পানিজে। 4 বছর বাদে হঠাৎ করে রিয়েলাইজ হলো যে ইঞ্জিনিয়ারিং পোষাচ্ছে না। তখন একদম অ্যাব্রাপ্টলি আমি MBA করি নাই। জাস্ট টু মেক দিস ভেরি ক্লিয়ার, আমি কোনো MBA করি নাই। হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং থেকে একদম ফ্রম স্ক্র্যাচ ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ে ঢুকে পড়ি। কারণ আমার সবসময় দেখেছই হয়তো 1-2 ভিডিওজে আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি। তো ফ্রিল্যান্সে আমি লোগো ডিজাইন করতাম, ফ্রিল্যান্সে ব্র্যান্ডিং এসব কনসালটেন্সি এসব করতাম। তো ওখান থেকে আমার পরিচয় হয় একটা স্টার্টআপের সাথে। ওখানে ওরা অফার করে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড, আর আমার মনে হলো যে দিস ইজ সামথিং দ্যাট আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন। ওখান থেকে আমি সুইচ করি, অ্যান্ড ওখানে মানে ইটস বিন 10 years, 10 বছর ধরে আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটার জব করছি। অ্যান্ড দিস ইজ মাই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, দিস ইজ মাই 4th কোম্পানি আই গেস। হ্যাঁ, 4 নম্বর চাকরি, মানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, মানে আমি জাস্ট এতটুকু ইনফরমেশন দিলাম। এখন আগে আর কোন কোম্পানিতে চাকরি করেছি, কি করেছি, এত ডিটেইলসে যাচ্ছি না। ইন্টারভিউ টাইপ লাগবে তারপরে। জাস্ট এটুকু বলছি যে আমি ডিজিটাল মার্কেটিং এই ছিলাম, ই-কমার্স সেগমেন্টে বেসিক্যালি কাজ করতাম। এর আগে যতগুলো কোম্পানিতে কাজ করেছি, এখন ই-কমার্স থেকে কমপ্লিটলি মুভ করে সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে আছি। সো আই হোপ মানে তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি ঠিকঠাক আমরা দুজন। যদি এর বাদে কোনো প্রশ্ন থাকে, আমাদের চাকরিযুক্ত যদি কিছু জানতে চাও, ইউ ক্যান কানেক্ট উইথ আস অন লিঙ্কডইন। তো তৃতীয় প্রশ্নতে যাচ্ছি। তোমরা কি ভবিষ্যতে ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার কথা ভাবছো? ওকে, ইউ ওয়ান্ট টু টেক দিস, ইউ ওয়ান্ট মি টু টেক দিস? আমি বলবো, এটা আমার ভবিষ্যতে ব্যাঙ্গালোরে সেটেল বলতে তোমরা কি বোঝাতে চাইছো জানি না। আমরা মনে হয় এখনো আমরা ব্যাঙ্গালোরেই সেটেল, যেহেতু আমরা এখানে চাকরি করছি এখানে থেকে। তো আই থিং সেটেল বলতে যদি মানে তোমরা ওই ভাবছো যে ঘর বাড়ি নিয়ে এখানেই পার্মানেন্টলি বসে থাকা আর কি, সেটার আরেকটা প্রশ্ন আছে। আমি প্রশ্নটা দুটো প্রশ্ন একসাথে বলে আই থিং একসাথে অ্যানসার দিলে বেটার হবে। তুমি এটারই অ্যানসারটা দাও, এন্ড দেন উই উইল মুভ অন। আই মিন হ্যাঁ, তো খুব সুদূর ভবিষ্যতে যদি নিজেদেরকে আমি ব্যাঙ্গালোরে দেখি, আমি দেখতে চাই না, আমি দেখতে পারি না। লং আমাদের মধ্যে দুজনের মধ্যে এই ডিসকাশনটা অনেকবার হয়েছে যে do we want to stay in Bangalore in the long future, distant future actually, not the long future, wrong word, but in the distant future, near future and the distant future. So মানে ধর এখানে চাকরি করছি না বা আমাদের সার্ভিস লাইফ ওভার হয়ে গিয়েছে, তারপরেও বা আমরা দুজনই কিছু ভালো অপরচুনিটি পেয়ে যাচ্ছি অন্য কোনো শহরে, সো we are open to that idea. It's not যে হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরেই থাকতে চাই, মানে এই আইডিয়াটা আমাদের মাথায় নেই যে হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরেই থাকতে চাই। এক্স্যাক্টলি, মানে ব্যাঙ্গালোরের অবভিয়াসলি আমি এখন এই অগস্ট মাসে আমার 18 বছর কমপ্লিট হয়ে যাবে ব্যাঙ্গালোরে। 2007-এ এসেছিলাম, 2025, তো বুঝতেই পারছো ব্যাঙ্গালোর প্রতি মানে দিস ইজ লাইক মাই সেকেন্ড হোম। 18 বছর কাটিয়েছি মার্কেটাতে, 18 বছর কাটাচ্ছি এইখানে এই শহরে, তো দিস ইজ মাই সেকেন্ড হোম টেকনিক্যালি। কিন্তু ডু আই সি মাই সেলফ লিভিং ইন ব্যাঙ্গালোর ফর দ্য রেস্ট অফ মাই লাইফ? আই ডোন্ট থিঙ্ক সো। সত্যি কথা বলতে যা ব্যাঙ্গালোরে সিচুয়েশন দেখছি অনেক, হ্যাঁ মানে অনেক সবকিছু মিলিয়েই বলছি। ওয়েদারটা তো ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট সবসময় ব্যাঙ্গালোরে এসে থাকার জন্য সবার ক্ষেত্রে, কিন্তু ওয়েদারের উপরে গিয়ে যদি আমি আরো কিছু ভাবি, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বলো, খাওয়া দাওয়াতে ওরকম প্রবলেমের কিছু নেই। এখন সবখানেই দেখো ভেজালি জিনিস তো সবখানেই আছে, ভেজালির কথাটা বলছি না। মানে আমার মনে হয় ব্যাঙ্গালোর একটা ওভার হাইপ একটা সিটি, যেখানে লিভিং কস্টটা অনেক বেশি এবং ইন্ডিয়াতে সবথেকে বেশি লিভিং কস্ট ব্যাঙ্গালোরে এখন সবকিছু হিসাবে। তো আমার মনে হয় যে, আর শুধু তাই নয়, ব্যাঙ্গালোরের লিভিং সিচুয়েশন এখন যা হয়ে গেছে, একটু হস্টাইল কন্ডিশনস হয়ে যাচ্ছে। প্রথমে তো যেটা ব্যাঙ্গালোর ছিল, যেই ব্যাঙ্গালোরকে আমি চিনেছি এখানে আসার পর, সেই ব্যাঙ্গালোর আর এখন আই ডোন্ট থিঙ্ক আমি মানে একদম এক পায়ে দাঁড়িয়ে বলতে পারবো যে না এখনো ব্যাঙ্গালোর ওরকম আছে, সেটা আমি পারবো না। প্লাস এই যে জলের সমস্যা, যতই ওয়েদার ভালো হোক এ হোক, মানে
এই ট্রাফিক সিচুয়েশন রোজই তোমাদেরকে বলি, মানে ভিডিও কলেই কথা বলি আজকে ট্রাফিক আটকে গেছি, আজকে মানে ট্রাফিক না থাকলে ব্যাঙ্গালোর আলোচনার একটা টপিকই নেই জানো। এক্স্যাক্টলি। সো এই যে ট্রাফিক সিচুয়েশন, লিভিং কন্ডিশনস, কস্ট অফ লিভিং, ওয়াটার সিচুয়েশন, সব কিছু মিলিয়ে আর এই যে হস্টিলিটি একটা ঢুকে পড়ছে লাইফস্টাইলের মধ্যে, সবকিছু মিলিয়ে প্লাস অ্যাক্সেসিবিলিটি। রিসেন্ট যে ইনসিডেন্টস গুলো হয় ব্যাঙ্গালোরে, নন সেটা ব্যাঙ্গালোর বলছি ওই হস্টিলিটি, এটাই বললাম। তো সবকিছু মিলিয়ে মানে আমরা আর প্লাস অ্যাক্সেসিবিলিটি, আমাদের দুজনেরই বাড়ি ইস্ট সাইডে, ইভেন্চুয়ালি উই উড লাইক টু স্টে ক্লোজার। আমরা এটা বলছি না যে কলকাতা গিয়ে সেটেল হয়ে যাবো বা শিলিগুড়িতে গিয়ে থাকবো বা গুয়াহাটিতে সেটেল হবো, মার্কেটেতে থাকবো, চাকরি সূত্রে যতটা কাছাকাছি থাকা যেতে পারে তারপরেও মানে ইভেন্চুয়ালি যদি এটা ভাবছি যে ধরো আজকে থেকে রিটায়ারমেন্ট আরো 20 বছর বা 20-25 বছর, কিন্তু ব্যাঙ্গালোরে উই ডোন্ট সি আওয়ারসেলভস, আমরা এটা অনেকবার ডিসকাস করেছি, উই ডোন্ট সি আওয়ারসেলভস লিভিং ইন ব্যাঙ্গালোর till the end of our lives. যতই হোক যেখানকার হাওয়াতে না ওই বাড়ি বাড়ি ভাবটা না আসে না, তো সে দেখো সে ওই জন্যই হয় এটা নট লাইক কি ফর শিলিগুড়ির কথা, সেটা পরের কথা। কিন্তু তোমাদের সিম্পল যদি একদম ভাবে উত্তরটা দিতে চাই, কোশ্চেনটা কি ছিল অ্যাকচুয়ালি, ভবিষ্যতে ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার কথা ভাবছি। ব্যাঙ্গালোরে এখন যতদিন চাকরি আছে, যতদিন ব্যাঙ্গালোরে চাকরি আছে ততদিন ব্যাঙ্গালোরেই রয়েছি। যদি খুব ভালো দুজনেই কোনো একটা ভালো সুযোগ পেয়ে আমাদের এখান থেকে মুভ করতে হয়, উই আর ওপেন টু দ্যাট আইডিয়া। আর যদি সেটাও হতে পারে যে যেখানে মুভ করছি ওখানে সেটেল হলাম, বা থার্ড কোনো সিটিতে গিয়েও সেটেল হতাম। তো সেটেল কোথায় হচ্ছে ইভেন্চুয়ালি লাস্ট শ্বাসটা কোথায় নেবো সেটা এখন আমরা বলতে পারছি না, মানে দ্যাট ইজ ভেরি ফার ফেচড। পরের প্রশ্নে চলে যাচ্ছি, যেটা আমি বললাম আগের প্রশ্নের সাথে রিলেটেড। তোমরা এখানে নিজেদের ফ্ল্যাট কিনে নিচ্ছ না কেন? তো বুঝতেই পেরেছো রিপ্লাইটা আই থিংক এটার সাথে এটা কানেক্টেড। তো এই কারণে এটা আমি মানে সেকেন্ড ইয়েতেই রেখেছিলাম, ইটস অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড। তো কেন ফ্ল্যাট কিনে নিচ্ছি না, প্রথম কথা এটা দ্যাট উই ডোন্ট সি আওয়ারসেলভস লিভিং ইন ব্যাঙ্গালোর। কিন্তু হ্যাঁ এটাও বলে দিতে চাই, আই থিঙ্ক ইটস বেটার দ্যাট আমরা যখন সবকিছু আলোচনায় করছি তোমাদের সাথে, এটা আমরা কিভাবে ডিসকাস করি, কিছু পার্সোনাল ম্যাটার্স অবভিয়াসলি একদম খুলে রাখতে পারবো না, বাট আমাদের মোটামুটি কিরকম ডিসকাশন হয় এটা তোমাদের কাছেও শেয়ার করে দিচ্ছি। ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার জন্য কি কোশ্চেনটা কি ছিল, আমি পুরো ভুলিয়ে গেল। হ্যাঁ, ফ্ল্যাট কিনে নিচ্ছি না কেন। দেখো এটা আমাদের মধ্যে অনেকবার আলোচনা হয়েছে যে এখানে এত টাকা রেন্ট দিয়ে থাকছি, তো এর থেকে ভালো একটা ফ্ল্যাট নিয়ে নিলে হয়, যখন এখান থেকে মুভ আউট করবো তখন আবার ফ্ল্যাটটা কিছু হয়ে যাবে, ভাড়া দিয়ে দেবো, বিক্রি করে দেবো, এটা ওটা, এরকম অনেক আলোচনাই হয়েছে। কিন্তু ফ্ল্যাট নেওয়াটাও ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট, সত্যি কথা। দেখো মানে আজকের দিনে দাঁড়িয়ে ব্যাঙ্গালোরে ইটস হিউজ। হ্যাঁ, প্রথম জিনিস জাস্ট ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট হিয়ার। প্রথম জিনিস আমরা দুজন হেস্টিলি কিছু একটা করতে চাই না, মানে হ্যাঁ একটা নিজেদের বাড়ি করতে হবে, কোনো একটা 2 BHK নিলাম, এই 600-700 স্কোয়ার ফিটের হয়ে যাবে না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। জীবনে বাড়িটা একবারই করবো, রাইট? তো একবার যখন করবো দুজন না সে হবে, হ্যাঁ মানে যদি আরো চান্সেস হয়, মানে যদি ওরকম জায়গায় গিয়ে দাঁড়াতে পারি যে 2-3টা বাড়ি করে ফেলতে পারছি, নাথিং আই কুড টাচ উড, মানে। কিন্তু দেখো বাড়িটা সবাই নিজের শখের বাড়ি একটাই হয়, বাকি ইনভেস্টমেন্টের জন্য বাড়ি হতে পারে, শখের বাড়ি একটাই হয়। তো বাড়িটা যখন করব তখন সেই শখ মিটিয়ে বাড়িটা করার ইচ্ছা। একদম বেসিকও যদি নিতে হয়, আমাদের ইচ্ছা 3 BHK একটা করব, যখনই হবে, সেটা আজকের থেকে 2 বছর বাদে হোক, 3 বছর, 5 বছর, 10 বছর বাদেই হোক, যেখানেই হোক, ইচ্ছা আছে অ্যাটলিস্ট একটা 3 BHK করব। নিজের শখের মতো যেন বাড়ি হয়, স্পেস থাকে, অ্যাটলিস্ট হাঁটা চলা করার মতো। তখন যেন এটা না ভাবতে হয় আরে কিচেনটা ছোট হয়ে গেল, আরে আরেকটা রুম হলে ভালো হতো, এই একটা ব্যালকনি আর একটা এখানে থাকলে ভালো হতো। যখন করব পুরো নিজের শখের বাড়িটাই করব, এই কারণে তাড়াহুড়োও করছি না। থার্ড, ইনভেস্টমেন্টের যেখানে কথা বললাম, আমরা দুজনই বলতে পারো খুবই মিডল ক্লাস ফ্যামিলি, অ্যাকচুয়ালি লোয়ার মিডল ক্লাসই বলি নিজেদেরকে, আমরা কোনো আপার মিডল ক্লাস না, আমাদের লাইফস্টাইলও কোনো আপার মিডল ক্লাস না, উই কাম ফ্রম এ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। নিজেদেরকে এখন চাকরি করে একটু স্টেটাসটা বাড়িয়েছি, সেটা আমাদের স্টেটাস বেড়েছে, কিন্তু আমরা যেরকম বাড়ির থেকে আসি, আমাদের পুরোটাই বাড়ি ঘর যাই করব পুরোটাই আমাদের ইন্ডিভিজুয়াল, মানে আমাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি হবে। তার মধ্যে এখন পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন হয় না যে আমরা আমাদের পেরেন্টসদের থেকে সব, মানে ধরো দেখো বাড়ি করতে গেলে একদম সিম্পল কথা যদি বলি, বাড়ি করতে গেলে সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে ডাউন পেমেন্ট।
বাকিটা তো ইএমআই লোন নিয়ে ইএমআই দিয়ে দিলেই হবে। বাড়ির দাম অনেকটাই বেশি, সেই যেখানেই দেই দেখো অ্যাটলিস্ট 10% 20% একটা তো ডাউন পেমেন্ট দিতে হবে, সেটা একটা বড় অ্যামাউন্ট। 3 বিএইচকে নেওয়া মানে আজকের ডেটে ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে আমি যদি একটা মিনিমাম 3 বিএইচকে দেখি 1.5 কোটি টাকার নিচে কিছু আসবে না। তার যদি 20% আমার দিতে হয় which will be 30 lakhs, একদম আমি জাস্ট বেসিক ম্যাথস বলছি তোমাদের, 30 lakhs এর ডাউন পেমেন্ট দেওয়ার মতো এখন আমাদের সত্যি কথা একদম ভাবার ঊর্ধ্বে। তো যেদিন হবে, যেদিন ঘরবাড়ি হবে, যদি তখন ইউটিউব থাকে আর আমরা যদি ব্লগ করতে থাকি, নিশ্চয়ই জানতে পারবে। তোমাদের এর থেকে বড় খুশি আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো দিস ইজ ওয়াই রাইট নাও আমরা এখন দাঁড়িয়ে এখানে ফ্ল্যাট কেনার কথা ভাবছি না। ইভেনচুয়ালি হয়তো কিছু একটা ভাববো, ভাবনা চিন্তার আমাদেরও মাথায় অনেক রকমের ভাবনা চিন্তা করে যেরকমই কিছু হবে তোমরা জানতেই পাবে। আর একটা বড় রিজন যেহেতু আমরা ভবিষ্যতে এখানে নিজেদেরকে দেখি না, তো সেই কারণে এতটা মানে এত ইনভেস্ট করার কথা আমরা ভাবছিও না। মানে এত টাকা ইন্টারেস্ট দিয়ে জিনিসটার ভ্যালুয়েশনটা ওরকম ভাবে তো সত্যি কথা বলতে পারে না, যতটা ইন্টারেস্ট পে হয় সেটাও আমরা অনেকটা মানে অনেক সার্ভে করেও দেখেছি। তো সব দিক দিয়ে ভেবে দেখি যদি এখানে থাকতে না হয় তখন আমি কেন এত টাকা এখানে। আবার ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, সরি কথাটা কাটতে চাইনি, জাস্ট ডিসক্লেমার দেওয়ার চেষ্টা করছি যে ইটস নট দ্যাট যারা বাড়ি কিনছে তারা ভুল করছে, এটা আমাদের পার্সোনাল চয়েস, আমাদের পার্সোনাল সিচুয়েশন এন্ড চয়েস, যেটা আমাদেরকে আমরা এখন ভাবছি না অতটা বেশি ডাউন পেমেন্ট দিয়ে হয়তো এগোতে পারবো না। সেই জন্য যারা অনেকটা বেশি ডাউন পেমেন্ট দিয়ে এগোতে পারে আই থিংক তাদের জন্য এটা পোয়া বড়, কিন্তু যেহেতু আমাদের সেই সিচুয়েশনটা নেই সেই জন্য অতটা লায়াবিলিটি আমরা দেখো আমাদের একটা জিনিস আমরা আরো একটা কথা বলেছি নিজেদের মধ্যে, এটা আলোচনা যে আমরা যখনই বাড়ি কিনবো আমরা এরকম সিচুয়েশনে থাকতে চাই যে 50% এর বেশি যেন লোন নিতে নাই হয়। তো আমাদের নিজেদেরকে ওই পর্যায়ে আগে নিয়ে যাব যেখানে আমাদের মনে হবে যে হ্যাঁ এখন আমরা এরকম জায়গায় আছি যেখানে অ্যাটলিস্ট 50% ডাউন পেমেন্ট আমরা দিয়ে বাকি 50% এর লোনে যদি নিতেও হয় তাহলে করব। কারণ যদি ফিনান্সিয়াল সিচুয়েশন হিসাবে ভাবো, যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার তোমাদেরকে এটাই সাজেস্ট করবে যে 50% এর নিচে, মানে অ্যাকচুয়ালি তো 70% বলে, 50% এর নিচে তো it doesn't seem like a good investment at all. So moving on, anyways এটা নিয়ে হয়তো বেশি বলে ফেলেছি, করবে না জানি না, কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয়। এটা একটা থট যেটা আমাদের আছে। আর আই থিংক আজকে লাস্ট প্রশ্নতেই যাচ্ছি। হ্যাঁ, তোমাদের বিয়ের এত বছর হয়ে গেল, বেবি প্ল্যান করছো না কেন? ভেরি কমন কোশ্চেন, এটা আমাদের একটু ডিসটেন্ট রিলেটিভসদের থেকেও আমাদের কাছে আসে, তোমরাও জিজ্ঞাসা করো, বছর বাদে সবাই একই প্রশ্ন। তো কেন করছি না, কেন বেবি প্ল্যান করছি না? ওকে, you want to take this, you want to start? এটা একটু কিছু পার্সোনাল অ্যাসপেক্টস আগেই বলে দিচ্ছি, কিছু পার্সোনাল অ্যাসপেক্টস আছে যেগুলো শেয়ার করতে পারবো না, যতটা শেয়ার করতে পারবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এটা খুব কমন প্রশ্ন যেটা আমরা দুজনেই ফেস করি, বাট এটাতে কোনো ভুল না অফকোর্স। আর বেবি প্ল্যানিং ব্যাপারটা ওরকম নয় যে আমরা এটা নিয়ে কখনো ডিসকাস করিনি বা ভাবিনি। এটা সবসময় তো প্ল্যান করলে খাতায় কলমে জিনিসটা হয় না, সব কিছু সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস সব কিছু নিয়েই হয়। এখন যদি যখন যেভাবে হওয়ার হবে, এই কথাটাকে যদি একটা কি বলে একটা সিচুয়েশন হিসাবে যদি প্রেজেন্ট করতে চাই, বেবি প্ল্যান করাটা তো এটা না যে গেলাম ওই যে ওই দিন আম চুরি করার মতো আছে, আম দেখলাম আরে চলো টিস করে নিয়ে আসলাম, দ্যাট it does not work that way. There are so many other things, so many factors involved, financial, mental, physical, অনেক কিছু অ্যাসপেক্ট থাকে আমাদের, যেরকম লাইফস্টাইল প্লাস যা যা আমরা সিচুয়েশন হয়ে এসেছি সব কিছু মিলিয়ে আমরা কি ভাবিনি, আমরা কি কথা বলিনি, উই ডিড, বাট যখন হবে হবে, মানে এটা আমাদের দুজনেরও, শুধু আমাদের দুজনের কন্ট্রোলের নেই, অনেক অ্যাসপেক্ট থাকে। আর প্লাস প্রথম যদি একদম ভেঙে যদি একটু বলি, প্রথম 2 বছর তো মানে আমাদের মাথার উপর দিয়েই বেরিয়ে গেছে, কারণ লকডাউন করে করে কেটে গেছে। আমরা যে একটু নিজেরা ঘুরবো, বিয়ের পরে পরে ওই আনন্দটা যে হ্যাঁ নতুন নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরতে যাই, একটু নিজেদের মতো করে সময় কাটাই, সেই জিনিসটাই করতে পারিনি। তো 2 বছর বাদে একবার হারিয়ে যাওয়ার পরে এই লাস্ট 2-3 বছরে জাস্ট অফিসের কাজ করছি, তার মাঝখানে একটু সময় নিজের জন্য, মানে খুবটা দৌড়াদৌড়ির মধ্যে লাইফটা পড়ে গেছে। আমিও মাঝে মাঝে ফিল করি ওই দাঁড়ানোর অবস্থা। তবে এটাও বলছি না যে আমরা দুজন খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, যে না আগে একটা নিজেদেরকে এই পজিশনে, না এটাও বলছি না। হ্যাঁ, একটা জায়গায়, একটা স্টেবল জায়গায় অবভিয়াসলি নিয়ে যেতে চাই বিফোর উই ব্রিং সামওয়ান এলস ইনটু আওয়ার লাইফস। তার ওইটার জন্য কি কিছু আটকে আছে? না, সেটার জন্য শুধু আটকে নেই, আরো অনেক অ্যাসপেক্ট আছে, কাজের প্রচন্ড চাপ, মানে যদি আমরা এটাও ভাবি যে আমরা কি সময় দিতে পারবো, কারণ আমরা দেখো আমরা এটা চাই না যে হ্যাঁ মানে আমরা একটা বেবি প্ল্যান করলাম,
তারপরে আমরা এক্সপেক্ট করছি যে আরো একজন কেউ এটাকে মানে আরো একজন টেক কেয়ার করবে, আরো একজন সেটা দেখে নেবে, আমরা আমাদের কাজের মতো বেরিয়ে যাব। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। উই ওয়ান্ট টু বি ইন আ পজিশন যেখানে আমরা জানি যে হ্যাঁ নেক্সট স্টেপটা কি হবে, আমরা কি করে সময় দিতে পারবো, সেই যেভাবেই হোক কিভাবে মানে কিভাবে বেসিক্যালি আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো। তো ওই সব কথা চিন্তা করে উই ডু টক অ্যাবাউট ইট। এটাও হচ্ছে বাড়িদের মতো, বাড়ির কেনার মতো ব্যাপার। বেসিক্যালি যখন হবে তোমরা অবশ্যই জানতে পারবে। থিংস আর ইন আওয়ার মাইন্ড অ্যাজ ওয়েল। বাড়ি কেনার কথা বলো, বেবির কথা বলো, অবভিয়াসলি আমরাও আমাদেরও বয়স হচ্ছে, আমাদেরও মাথায় এগুলো আসছে। নট বিকজ অন্য কেউ আমাদেরকে বলছে, এগুলো আমাদের নিজেদেরই ডিসকাশন। আর যেহেতু আমরা ইউটিউব করি, হ্যাঁ তোমরা আমাদের ডেইলি লাইফস্টাইল দেখো, সবটাই জানো, বাট অনেক সময় তোমরা বাইরে থেকে দেখছো যে হ্যাঁ এরা চাকরি করছে, বাইরে থাকছে, একা থাকছে। ইটস নট সো ইজি এভাবে লাইফ লিড করাটা, খুবই টাফ। মানে কোনো সময় সত্যি মনে হয় যে ইস বাড়িতে যদি আরেকজন থাকতো, মানে ফর হোয়াটএভার কেউ একজন, যেখানে আমি দরজায় তালাটা না লাগিয়ে বেরিয়ে গেলাম, আমাকে ভাবতে হলো না যে আমাকে ব্যাক ডোরটাও বন্ধ করে যেতে হবে, এতটা অবধি আমাদের থট কাজ করে। আই থিঙ্ক এটা সমস্ত যারা আমরা এভাবে বাইরে থাকি যে কোনো জায়গায় পৃথিবীতে, তো অবভিয়াসলি বাইরে থেকে লাইফটা যতটা ইজি মনে হয়, খুব ডিফিকাল্ট, সবকিছু ম্যানেজ করে চলতে হয়। তাই হ্যাঁ এটা আমাদের ভাবনা থাকবে অবশ্যই। সবার তো লাইফ সেম হয় না, কাউকে কোনো রকম ভাবে ছোট করতে চাই না, সবার নিজস্ব লাইফের জার্নি থাকে, কেউ আগে কেউ পরে, কেউ এইভাবে ভাবে, কেউ ওভাবে ভাবে, কেউ কারো সাপোর্ট নিয়ে ভাবে, কেউ কারো সাপোর্ট ছাড়া ভাবে। তো আমাদের যেটা থট প্রসেস আমরা ওটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে পেরেছি। এর বাদে যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করো, কোনো একটা এপিসোডে এরকম করেই বসে গল্প করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটাকে এই প্রশ্নগুলো দিয়ে এন্ড করছি। হয়তো একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা, বাট ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন বাই বাই, গুড নাইট।